আজ বিজয়ী না হলেও আজকে যে আমাদের একটা ইস্ট বেঙ্গলের একটা কলকাতা লিগের একটা ম্যাচ হলো কলকাতা কাস্টমসের বিপক্ষে, সেই ম্যাচটার পরিপ্রেক্ষিতে একটা ছোট্ট একটা আলোচনা। কেননা ম্যাচটা শেষে অনেকে অনেক মন্তব্য করছেন, দেখছি অনেক ফ্যান অনেক মন্তব্য করছেন, বিভিন্ন প্লেয়ার নিয়ে করছেন। তারপর আমি দেখলাম এক্সট্রা টাইমে তো এক্সট্রা টাইম না, উনি ব্যাপারটা শুধু এক্সট্রা টাইমে পুরোটা দিয়েছে। স্পটার নিউজ পুজ একটু কাটছাট করে দিয়েছে। ভালো ভালো মালিক মালিক পক্ষে যাক মানে এক্সট্রা টাইমে একটা দিয়েছে, সেখানে দেখলাম মানে যে কাস্টমসের কোচ বিশু মানে বিশ্বজিৎ, দেখলাম উদুম দিয়েছে মানে বিষ্ণু মানে যাচ্ছে তাই কথা বলেছে, বলেছে এরা মিডিয়াকে তো যাচ্ছে তাই বললো, বলো আপনারাই এদের হাওয়া তুলে এদেরকে এসব নায়ক ফায়ক বানিয়েছেন। আমার সেই মনে পড়লো সে বহু আগে যখন সঞ্জয় দত্ত প্রথম হিরো হয়েছিল, তখন একটা অভিযোগ এসেছিলো মিডিয়াকে কেন্দ্র করে যে আপনারা এই হাইপ করে সঞ্জয় দত্ত যে অভিনয় জানে না তাকে আপনারা হিরো বানিয়েছেন। যাকগে এটা বিশ্বজিৎ কি বলেছে আপনারা দেখে নিন। বিশ্বজিৎ কি বলেছে, বিশ্বজিতের বলার ব্যাখ্যা তো আমার করার কথা নয়। তো যাকে অনেকে অনেক মন্তব্য করছেন, কেউ বিষ্ণু নিয়ে করছেন, কেউ সায়ন নিয়ে করছেন, অনেকে অনেক বিষয় নিয়ে মন্তব্য করছেন। তো সবার সব মন্তব্য নিয়ে আমি আলোচনা করতে যাব না, কেননা আমি বলেছি যে কিছু প্লেয়ার আছে ইস্টবেঙ্গলের যাদের নিয়ে আগে পূর্বে বহু আলোচনা হয়ে গেছে চ্যাট ফোরামে। তো তাদের নিয়ে আর আলোচনা করার প্রয়োজন আছে বলে মনে করি না, কেননা যদি সেরকম কিছু কখনো প্রয়োজন দেখি তো আলোচনা করা যাবে। তো আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করব যার উল্লেখ আগেও আমি করেছিলাম। সেটা করার প্রয়োজন মনে হলো তার কারণ দেখলাম আজ বেশ কিছু ফ্যান কিছু প্রশ্ন করছে বা কিছু মন্তব্য করছে। তো আমার মনে হলো এরা হয়তো আমার পুরনো অডিওগুলো শোনেনি। তো আমি ওদের কাউকে কাউকে বললাম যে আমি চেষ্টা করবো একটা ছোট্ট অডিও করে আবার পুনরাবৃত্তি আবার মানে ব্যাপারটা বলা, মানে কি আমি বলেছিলাম আগে। প্রথমে আসছি শ্যামল বেসরার কথা। আমি শ্যামল বেসরাকে নিয়ে কিন্তু বহু অডিওতে বলেছি এর আগে যে আমি দেখতে চাইছি যে ওর মধ্যে ইমপ্রুভমেন্ট হচ্ছে কি না। তো ওটা কিন্তু ওর মধ্যে হচ্ছে। আপনারা যদি এখন ভাবেন যে শ্যামল বেসরা কেন একাই মারাদোনার মতন খেলে দিচ্ছে না, সেটা কিন্তু আপনাদের নেহাত ভুল, আপনাদের ভুল এক্সপেকটেশন। দেখুন শ্যামল বেসরা যে পজিশনে খেলছে সেন্ট্রাল মিডফিল্ড, ওই পজিশনে কিন্তু ভারতবর্ষে খুব বেশি ভালো প্লেয়ার নেই, মানে ভারতীয় প্লেয়ার নেই যে ওই পজিশনে খেলতে পারে। কেননা ওই পজিশনটা আপনার একদম মানে হৃৎপিণ্ডে একদম মাঝখানে রয়েছে এবং আপনাকে সবাই ছেঁকে ধরছে চারদিক দিয়ে। তো যদি দেখেন শ্যামল বেসরা আজকে খেলাটা কী করেছে, ও তো প্রথম আর্ধটা খেলেছে, ও দেখবেন ওয়ান টাচ টু টাচে খেলে গেছে এবং খুব কম ভুল পাস করেছে। আমি যতদূর দেখলাম একটা হয়তো ভুল পাস করেনি। আর দরকার হলে আরেকবার দেখে নেবেন, জি 24 ঘন্টা গেলেই তো দেখতে পাবেন ইউটিউব চ্যানেলে, একটাও ভুল পাস করেনি, ও 1-2 খেলে গেছে। কিন্তু যেটা হচ্ছে ও যে ধরুন পাসটা দিল, তারপর আরেকজন যে পাসটা দিল বি সিকে দিল, সেই পাসটা তো হয়নি বা সি ডিকে দিতে ঘেটে গেছে। তার ফলস্বরূপ কী হয়েছে, মনে হচ্ছে যেন শ্যামল বেসরা সেরকম কিছু করেনি। কিন্তু আপনার যদি খেলাটা দেখেন, ও বল পেলেই 1 বা 2 টাচে খেলেছে, হয় কখনো ডান দিকে দিয়েছে বা বাঁ দিকে দিয়েছে বা একটু মানে উইংয়ে দিয়েছে পেছন দিকে, সারাক্ষণ খেলাটা ঘুরিয়ে গেছে এবং ও নিজে মোবাইল ছিল, মানে বক্স টু বক্স খেলে গেছে। যখনই দেখবেন উইংয়ে গেছে, কোনো কোনো একটা উইঙ্গার গেছে উইংয়ে, ও কিন্তু বক্সে পৌঁছে গেছে ক্রসটা মিট করার জন্য, ওর কাজটুকু করে গেছে। এখন বাকিরা তাদের কাজটুকু করেনি বলেই মনে হয়েছে ও হয়তো সেরকম কিছু করেনি। এবং আরও একটা জিনিস দেখলাম, ও কিন্তু স্পিডটা বাড়িয়ে নিয়েছে, নিজের খেলার স্পিডটা বাড়িয়ে নিয়েছে, যেটা ওর একটু শুরুতে সমস্যা হচ্ছিল, যেহেতু একদম জুনিয়র লেভেল থেকেও সিনিয়র লেভেলে এসছে, 19 বছর বয়স, এবং ওই পজিশনে খেলছে একটা সেন্ট্রাল মিডফিল্ড যেখানে আপনাকে সবসময় ছেঁকে ধরছে। এবং আপনি যদি দেখেন ক্যালকাটা কাস্টমস যথেষ্ট তৈরি দল, যদিও আজকে নাকি তারা অনেক নতুন ছেলেদের নামিয়েছে কিছু চোট আঘাতের কারণে, কিন্তু টিমটা বেশ ভালো খেলেছে এবং সারাক্ষণ প্রেস করে গেছে। মানে শ্যামল বল পেলেই বা যে কেউ ইস্টবেঙ্গল বল পেলেই ছেঁকে ধরেছে এবং শ্যামল কিন্তু খুব তাড়াতাড়ি বলটা রিলিজ করেছে, মানে 1-2 টাচে খেলে বেরিয়ে গেছে। এইবার যেটা বলছিলাম হচ্ছে শ্যামলের মধ্যে কিন্তু ইমপ্রুভমেন্টটা দেখা যাচ্ছে, ঠিক আছে। আপনারা এইটা এক্সপেক্ট করবেন না যে শ্যামল দুম করে হঠাৎ করে আন্ডার 19 খেলতে খেলতে একদিন দুম করে সিনিয়র লেভেলে মারাদোনা হয়ে যাবে, সেটা সম্ভব না। এটা একটা একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে এবং ও যাচ্ছে। আপনাদের এইটা দেখতে হবে যে ও এগোচ্ছে কিনা, ও কিন্তু এগোচ্ছে, ঠিক আছে। তো আমার দৃঢ় বিশ্বাস যে এইভাবে যদিও খেলতে থাকে, আফটার সিএফএল দেখবেন ও মোটামুটি আইএসএলে 15-20 মিনিট স্ট্যান্ডার্ড দেওয়ার মতন তৈরি হয়ে গেছে, এইভাবে যদি চলতে থাকে ব্যাপারটা, তাই না। আর শ্যামলের ক্ষেত্রে আরেকটা সমস্যা হচ্ছে, শ্যামল নামছে প্রথমার্ধে, আর প্রথমার্ধে আমাদের যে উইঙ্গারদের নামানো হচ্ছে সেটা মূলত মানে আমাদের কোচে কিছু মানে ফেভারিট কিছু প্লেয়ারদের নামানো হচ্ছে। তো তারা নেমে উইংটাতে
খেলাটা এগোতে পারছে না, খেলাটা তৈরি করতে পারছে না। এবং সেকেন্ড হাফে যখন আপনার ধরুন ভালো প্লেয়াররা নামছে উইঙ্গার হিসেবে, সায়ন নামছে বা আমাদের এই বিজয় মুর্মু নামছে, তো তখন কিন্তু খেলাটা একটু উইং দিয়ে ছড়াচ্ছে, কিন্তু তখন আবার শ্যামল থাকছে না মাঠে। তো শ্যামলের কে আমরা যদি ঠিকঠাক বিচার করতে চাই, তো শ্যামলকে কি কিন্তু আমাদের দুটো উইঙ্গার দিতে হয়, ভালো উইঙ্গার, একদিকে সায়ন একদিকে ধরুন বিজয় মুর্মু টাইপ। তাহলে কিন্তু শ্যামলের পক্ষে আরেকটু ভালো খেলা সম্ভব, কেননা ও তাহলে আরেকটু সময় পাবে। কারণ যেটা হচ্ছে এই মুহূর্তে দুটো উইঙ্গার একদমই বাজে খেলছে ইস্ট বেঙ্গলের, তার ফলস্বরূপ শ্যামলের ওপর খুব চাপ চলে আসছে এবং ওকে তাড়াতাড়ি বলটা রিলিজ করতেই হচ্ছে। যাকে বলটা তাড়াতাড়ি ওকে রিলিজ করতেই হবে, কারণ ওকে যদি আইএসএলে খেলতে হয় ওকে কিন্তু এইভাবেই এগিয়ে যেতে হবে। এবার আসা যাক সায়নের ব্যাপারে। তো সায়নের ব্যাপারে খুব একটা মানে খারাপ কিছু দেখিনি, যদিও আজকে অনেকেই সায়নকে নিয়ে অনেক কিছু কথা বলছে। দেখুন, সায়নের শুধু একটাই সমস্যা আছে, যেটা এর আগের অনেক অডিওতে আমি বলেছি বা আমি টুইট করেও লিখেছি, চ্যাট ফোরামেও লিখেছি, যে সায়ন একটু মেন্টাল একটুখানি আহ, রেগে যায় একটুতেই, মানে ওকে খচিয়ে দেওয়া যায় সেই, এবং তার ফলস্বরূপও কী হয়, অনেকটা গায়ে গায়ে পড়া ফুটবল খেলে, মানে দুমদাম এর গায়ে পড়ে যায়। এবং আজকে দেখে ভালো লাগলো যে রেফারি কিন্তু ওকে একটা হলুদ কার্ড দেখিয়েছে, কারণ এই ধরনের অফেন্সও আইএসএলে করে কিন্তু পার পাবে না। সুতরাং কলকাতা ফুটবল লিগে যদি হলুদ কার্ড খায়, লাল কার্ড খায়, তো ওর ব্যাপারটা একটু অভ্যস্ত হয়ে যাবে এবং ও শিখে যাবে যে কোনগুলো করা উচিত কোনগুলো করা উচিত না। তো মাথাটা একটু ঠান্ডা রাখতে হবে। আর যেটা আপনারা বলছেন যে আহ, একটু বেশি কাটাচ্ছে বা একটু মানে উইং দিয়ে এগোনোর সময়, সেটাও আশা করি ঠিক হয়ে যাবে। মানে দুজনকে কাটাবে না, তিনজনকে কাটাবে না, একজনকে কাটাবে, এইটা মাঝে মধ্যে একটু ভুল হয়ে যেতে পারে। ওইটা আশা করি ঠিকঠাক হয়ে যাবে। ওর আসল দুটো প্রবলেম কিন্তু হচ্ছে ও দুমদাম করে লোকের গায়ে পড়ে যায়, অত্যাধিক অ্যাগ্রেসিভ হয়ে যায় খেলতে গিয়ে, সেটা কমাতে হবে। এবং এই যে রেগে গিয়ে মানে এক উল্টোপাল্টা তো একটু গা জোয়ারি করে একটা হলুদ কার্ড খেলো, এইটা ওকে আটকাতে হবে। এই দুটো হলেই ঠিকঠাক আছে। এবং আরেকটা ছেলের কথা আমরা আসি, তন্ময় দাস। তন্ময় দাসও কিন্তু অনেক তাড়াতাড়ি বল রিলিজ করছে। মানে ও যেটা হয়েছিল হচ্ছে, মানে গত বছরও কলকাতা ফুটবল লিগে যেটা করেছিল, বাকি টিমের যেসব কমা প্লেয়ার আছে তাদেরকে এর সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য অনেক সময় বলটা পায়ে রাখছিল, করে দেরিতে রিলিজ করছিল। এইটা করে কি হবে, ওরই সমস্যা হবে যদি ওকে হায়ার লেভেলে খেলতে হয়, আইএসএলে খেলতে হয়। তো ও কিন্তু এখন বলটা ধরে তাড়াতাড়ি রিলিজ করে দিচ্ছে, সেটা খুব ইম্পর্টেন্ট। আপনি যে লেভেলেই খেলুন, আপনি কলকাতা ফুটবল লিগেও খেললে আপনাকে কিন্তু তাড়াতাড়ি বলটাকে কন্ট্রোলে আনতে হবে এবং তাড়াতাড়ি বলটাকে রিলিজ করতে হবে, ঠিক আছে? তা নাহলে আপনি কিন্তু পরের লেভেল মানে আইএসএলে গিয়ে সমস্যায় পড়বেন। তো তন্ময় দাস কিন্তু ওইটা এখন ঠিকঠাক করছে, আজকের ম্যাচেও ঠিকঠাক করেছে। এবং আরেকটা প্লেয়ারের নিয়ে আলোচনা করবো, বিজয় মুর্মু। বিজয় মুর্মুকে একদম শেষে নামিয়েছে, কেন শেষে নামিয়েছে এই নিয়ে অনেকে প্রশ্ন করছে দেখছি। দেখুন, একটা কারণ তো অবশ্যই হতে পারে যে বিজয় মুর্মু যদি ভালো খেলে দেয়, তাহলে যাদেরকে ধরুন প্রমোশন করানোর কথা ভাবা হচ্ছে ক্লাবের তরফ থেকে যেমন বা বিনোর তরফ থেকে, যেমন রোশাল, তো তারা একটু সমস্যায় পড়ে যাবে। ধরুন মানে রোশালের থেকে যদি বিজয় মুর্মু একটু বেটার খেলে দেয়, তাহলে কিসের ভিত্তিতে রোশালকে প্রমোট করবে আর বিজয় মুর্মুকে করবে না? তো এটা একটা কিন্তু কারণ থাকতে পারে যে কেন বিজয় মুর্মুকে দেরিতে নামাচ্ছে। কিন্তু যা ব্যাপার হলো, আজকে বিজয় মুর্মু একদম শেষের দিকে নেমেছে, যখন টিমের ওপর বেশ চাপ, কারণ টিম গোল করে উঠতে পারেনি এবং কাস্টমস কিন্তু খুব তাড়াতাড়ি ঘিরে ধরছিল, মানে একদম মানে মানসিক চাপ এবং শারীরিক চাপ, মানে ডবল চাপ। তো সেই চাপের মধ্যেই ও কিন্তু বেশ কয়েকবার ভালো বল রিসিভ করলো এবং ক্রসটা মাঝে মধ্যে একটুখানি একটু এরেটিক হয়ে গেছে, কিন্তু মোটের ওপরও কিন্তু যথেষ্ট প্রতিশ্রুতি দেখাচ্ছে। তো দেখা যাক, মানে বিজয় মুর্মু যদি সুযোগ পেতে থাকে, তো আগামী দিনে কিন্তু একটা ভালো কিছু হতেই পারে, মানে আমরা ওর মাধ্যমে ভালো কিছু পেতেই পারি। তো এই বলার ছিল। আর আর কি বলবো, আর কাস্টমসের প্লেয়ারদের মধ্যে রবি হাসদার বয়স কিন্তু আমাদের জেসিনের বয়সের সমান, 24-24। রবি হাসদাকে দেখে অনেক বেশি তৈরি একজন ফরওয়ার্ড বা একজন নাম্বার 9 মনে হয়, কিন্তু বেশি কিছু বলতে পারবো না, কেননা তাহলে আমাকে একটু রবি হাসদার খেলা একটু আলাদা করে দেখতে হয়। কিন্তু রবি হাসদার এমনি মুভমেন্ট টুভমেন্ট দেখে ওই জেসিন টাইপ মনে হয় না, জেসিনকে আমার ঠিক নাম্বার 9ই মনে হয় না। তো রবি হাসদার কিন্তু আপনি যদি দেখেন বল কীভাবে ধরছে, ডান দিক বাদিক করছে, ওপর নিচ করছে, ওর মধ্যে কিন্তু একটা নাম্বার 9-এর ব্যাপার স্যাপার আছে। কিন্তু বেশি কিছু বলতে পারবো না, কেননা ওকে নিয়ে বেশি আলোচনা করতে গেলে আমাকে একটু খুঁটিয়ে খুঁটিয়ে রবি হাসদার খেলাটা দেখতে হবে, যেটা আমি এখনও দেখে উঠতে পারিনি। তো এটাই বলার ছিল। আজকে আমরা বিজয়ী না হলেও যেহেতু কাস্টমস আমাদের চেপে ধরেছিল, যে অন্তত আমরা এটা অন্তত জানতে পেরেছি যে আমাদের টিমে একটা অন্তত প্লেয়ার আছে, বিজয় মুর্মু, যার মধ্যে কিন্তু একটা ভালো একটা পোটেনশিয়াল আছে। কেননা এই চাপটা দরকার, চাপ না হলে আপনি বুঝতেই পারবেন না মানে কে কীরকম। মানে চাপ না থাকলে
রোসালো যা খেলবে বিজয় মুর্মু তাই খেলবে। এখন চাপের জন্য আমরা দেখতে পাচ্ছি যে বিজয় মুর্মু একটুখানি অন্য জাতের প্লেয়ার। আর একটা প্লেয়ারের কথা আমি ভুলে গেছিলাম, তাকে বলে আমি শেষ করবো, সেটা হচ্ছে সঞ্জীব ঘোষ। সঞ্জীব ঘোষ কিন্তু মূলত অ্যাটাকিং উইঙ্গার বা উইং হাফ, কিন্তু এখন উইং ব্যাকে খেলছে এবং উইং ব্যাকে কিন্তু যথেষ্ট ভালো খেলছে। শুধু ওপরে গিয়ে যখন ক্রসগুলো করছে, মাঝে মধ্যে ক্রস খুব ভালো হচ্ছে, মাঝে মধ্যে ক্রস একটু উল্টোপাল্টা হচ্ছে। তাছাড়াও কিন্তু উইং হাফ বা অ্যাকচুয়াল ডিফেন্সের কাজটা খুব ভালোভাবে সামলাচ্ছে। তো এর ওপর আমরা নজর রাখতেই পারি, দেখা যাক সঞ্জীব ঘোষ কীভাবে আগামী দিনে এগোয়। তো এই বলার ছিল, সকলে ভালো থাকবেন।